আমি একটি ছেলেকে ভালোবাসতাম। অনেক ভালোবাসতাম তাকে। আমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে সে আমাকে একদিন ময়নামতি ঘুরতে নিয়ে গেল। ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল। আর এদিকে বাড়িতে আসার জন্য কোনো পরিবহন পাচ্ছিলাম না। বাধ্যতামূলক হয়ে আমরা একটি আবাসিক হোটেলে গিয়ে উঠলাম। আবাসিক হোটেলে আমরা রাতে খাওয়া দাওয়ার পর দুজনে গল্প করতে শুরু করলাম। আমি তাকে বিশ্বাস করতাম। সে আমার একটা ভালো বন্ধু ছিল বটে। কিন্তু গল্প করতে করতে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। গভীর রাতে অনুভব করলাম সে আমার সাথে একটা কিছু করার চেষ্টা করছে। তার কিছুক্ষণ পরেই বন্ধুরা, সে আমার সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শিরিন শিলা। বর্তমানে আমার বয়স 30। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে গঠনটা বলবো তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। আমরা 3 বোন। আমার বাবা একটি কারখানাতে চাকরি করত। আমার মা ছিল গৃহিণী। আমরা 3 বোনই ছিলাম মোটামুটি বড়। আমার বয়স 16। আমার দ্বিতীয় বোনের বয়স ছিল 14। আর আমার তৃতীয় বোনের বয়স ছিল 12। আমরা মোটামুটি পিটি ছিলাম বোনেদের মধ্যে। আমাদের কোনো ভাই ছিল না। বাবা এটাই আমাদের সংসার চালাইত। আর আমিও দেখতে মোটামুটি অনেক সুন্দরী ছিলাম। অনেক সুশ্রী ছিলাম। অনেক স্মার্ট ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের ছেলেরা আমার দিকে হা করে তাকিয়ে থাকত আর আমার সৌন্দর্য উপভোগ করত। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্কুল লাইফটা ছিল অনেক সুন্দর। অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি কারো ফাঁদে পা দেইনি। এভাবেই চলত আমার স্কুল লাইফ। হঠাৎ একদিন একটি ছেলে, আমাদের স্কুলেরই, আমার থেকে 2 ক্লাস উপরে। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু সহজ সরল। ছেলেটি শুধু আমাকে দেখে হা করে তাকিয়ে থাকে। আমার কাছে তখন মনে হয়েছিল ছেলেটি মনে হয় আমাকে কোনো কিছু বলতে চাইছে। কিন্তু আমি খুব একটা বেশি এদিকে নজর দিতাম না। আমি যখন স্কুল থেকে ছুটির সময় বাড়িতে আসতাম তখন মাঝে মাঝে ছেলেটি আমার পিছে পিছে আসত, কিন্তু কিছু বলতো না। আমি পিছনে ফিরে তাকাতেই ছেলেটি অন্যদিকে তাকিয়ে থাকত। আমার কাছে কেন জানি মনে হয়েছিল ছেলেটি আমাকে কিছু বলার চেষ্টা করছে। আমার যেহেতু কোনো ক্ষতি করছে না, তাই আমি ছেলেটিকে কিছু বলছি না। এভাবেই ছেলেটি প্রায় 1 থেকে 2 মাস আমার পিছু পিছু আসে আর আমাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমি কোনো সুযোগ দিচ্ছিলাম না। একদিন ছেলেটি আমার নাম ধরে ডাক দিল, বলল, শিলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। দয়া করে তুমি আমাকে একটু সময় দিবা। আমি বললাম, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আপনার উদ্দেশ্যটা কি? আমাকে একটু বলেন তো দেখি। বন্ধুরা, ছেলেটি আমাদের স্কুলেরই একজন ছাত্র ছিল। আমার চাইতে 2 ক্লাস উপরে সে পড়ত। আমি তার নাম জানতাম। ছেলেটির নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম সাজু। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক সুদর্শন, অনেক উঁচা লম্বা। বন্ধুরা, ছেলেটি যখন আমাকে বলল, শিলা, তুমি কি আমাকে একটু সময় দিবা? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, যদি তুমি অন্ধকার চর্চা মনে না কর। আমি বললাম, না না। কি বলছেন আপনি? আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি আমাদের স্কুলের একজন ছাত্র। হ্যাঁ, আপনি তোমার সাথে কথা বলতেই পারেন। ছেলেটি আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, শিলা, আমাকে একটু তোমার সাথে কথা বলতে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ছেলেটি আমাকে বলল, শিলা, তুমি কি জানো, তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে একটু দেখার জন্য আমি প্রতিদিন এই একই রাস্তায় তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতাম। কখন তোমার সাথে একটু কথা বলবো, কখন তোমাকে একটু দেখতে পাবো। আমি বললাম, জবি, আমি জানি আপনি আমাকে ফলো করছেন। আপনি আমাকে দেখার জন্য আমার পিছু পিছু হাঁটেন প্রতিদিন। এখন দয়া করে বলুন তো, আপনার উদ্দেশ্যটা কি? ছেলেটি যখন আমার সাথে কথা বলছিল
তখন তার 2টি হাত পিছনের দিকে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম না ছেলেটির হাতের মধ্যে কি এমন জিনিস রয়েছে যেন পিছন দিক থেকে আড়াল করে রাখছে। আমি মনে মনে এসব কিছু ভাবছিলাম। ঠিক এই মুহূর্তে ছেলেটি পিছন দিক থেকে একটি তাজা গোলাপ ফুল আমার দিকে এগিয়ে বলল, শিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কখনো তোমাকে বলতে পারতেছিলাম না। তোমার কাছে আসলেই আমি যেন কেমন আনইজি ফিল করি। আমি ছেলেটিকে বললাম, আপনি যে আমাকে ভালোবাসেন, আমাকে চান, তা আপনার আচরণ থেকেই আমি বুঝতে পেরেছিলাম। আর তাছাড়াও আপনারা অনেক বড়লোক। আপনার বাবা অনেক টাকা পয়সার মালিক, ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে। কিন্তু আমার বাবার তো কিছুই নেই। আমার বাবা সামান্য একটা ফ্যাক্টরিতে চাকরি করে। যে কয় টাকা পায় তা দিয়ে আমাদের কোনো রকম সংসার চলে। আপনার সাথে আমার যায় না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেটি আমার কথা শুনে আমাকে বলল, শিলা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বাবার টাকা পয়সা, অর্থসম্পদ, পারিবারিক অবস্থা এসব কিছুকে ভালোবাসি না। তোমাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। শিলা, ভালো লাগা আসে মন থেকে। আমি সত্যিকার অর্থে মন থেকে তোমাকে ভালোবাসি। আমি কথা দিলাম শিলা, আমি কোনোদিন তোমার ভালোবাসাকে অসম্মান করব না। তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না শিলা। তোমার ভালোবাসার কাছে আমি অসহায়। ছেলেটির এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে আমার আবেগী মনকে হার মানাতে পারলাম না। ছেলেটির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করলাম। ছেলেটির মুখে এত মিষ্টি মিষ্টি কথা, যে কথা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তারপরও ছেলেটিকে আমি কোনোভাবেই বুঝতে দেইনি যে আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি মনে মনে ভাবতে লাগলাম, বড়লোকের ছেলে আজকে ভালোবাসার অভিনয় করে, আমার সর্বনাশ করে, তারপর চলে যাবে। কোনোভাবেই তাকে ভালোবাসা যাবে না। তারপর আমি মনে মনে ভাবলাম, ছেলেটিকে কিভাবে আমার কাছ থেকে বিদায় করা যায়, আমার পিছন থেকে তাকে সরিয়ে দেওয়া যায়। মনে মনে চিন্তা করতে লাগলাম, এমন কিছু করতে হবে যাতে তার মনে কষ্ট না পায়, আর এমনিতেই সে আমার কাছ থেকে সরে যায়। আমি বললাম, দেখো সাজু ভাই, তুমিও যেমন আমাকে ভালোবাসো, ঠিক আমাকেও একটি ছেলে এরকম ভালোবাসে। সে তোমার আগেই আমার জীবনে এসেছে। এখন আমি কি করব সাজু ভাই? আমাকে একটা বুদ্ধি দাও, একটা পরামর্শ দাও। আমি তো তোমার জন্য ওই ছেলেটিকে ঠকাতে পারি না। আমি যখন অন্য একটি ছেলেকে ভালোবাসি বললাম, তাকে পরীক্ষা করার জন্য, তখন আমি দেখতে পেলাম সাজু ভাইয়ের মুখটা একেবারেই মলিন হয়ে আছে। তার ভেতর থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। সে ভেতরে ভেতরে পড়ে যেন ছাই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, মনে হয় বিধাতা ভাগ্যে তোমাকে আমার কপালে রাখিনি। তা না হলে তোমার সাথে আগে আমার কেন দেখা হলো না? বা তুমি কেন আগে আমার নজরে পড়লে না? তোমার সৌন্দর্য আমার চোখের মধ্যে, ওই ছেলেটির আগে কেন ধরা পড়ল না? এই বলে ছেলেটি নিজের মাথার চুল নিজের টেনে টেনে ছিঁড়ার প্রত্যয় দেখাচ্ছিল। আর আমাকে বলল, শিলা, তুমি যদি অন্য কাউকে তোমার মনে জায়গা দিয়ে থাকো, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার প্রতি আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে। প্রেমিক হিসেবে নয়, বন্ধু হিসেবে হলেও তোমার মনে আমাকে একটু স্থান দিবা। আমি যদি তোমার বন্ধু হতে পারি, তাহলেই আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। আমি বললাম, বড় ভাই, ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। বন্ধুত্বের মধ্যে তারা ভিন্ন কিছুর স্বাদ খোঁজে। আমাকে মাফ করে দিয়েন। এই বলে ছেলেটির কাছ থেকে আমি চলে আসলাম। ছেলেটি কেবল আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, অসহায়ের মতো হয়ে। পরের দিন আবার দেখলাম ওই ছেলেটি আমার পিছন পিছন আসছে, এবং আমাকে এক নজর দেখার জন্য। সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাকে কিছু বলে না। এভাবেই ছেলেটি প্রায় 1 বছর পার করল। আমি 1 বছর তার ধৈর্যের পরীক্ষা করলাম। এভাবেই চলতে লাগলো আমার জীবন। হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে যাই। আমাকে নিয়ে হাসপাতালে আমার আব্বু আম্মু ভর্তি করে। ডাক্তার আমাকে বলল, আপনার মেয়ের শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে।
জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। যদি সময় মতো রক্ত না পাওয়া যায়, তাহলে আপনার মেয়েকে বাঁচানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমার আব্বু আম্মু আমাদের পরিবারের সবাই তখন হতাশাগ্রস্ত। কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক এই মুহূর্তে ওই ছেলেটি কার কাছ থেকে যেন খবর পেল আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসলো হাসপাতালে। হাসপাতালে এসেই আমাকে দেখে কেঁদে দিল। আমার আব্বু আম্মু তখন ছেলেটিকে জিজ্ঞেস করল, কে তুমি বাবা? তুমি আমার মেয়েকে দেখে কাঁদছো কেন? তখন ছেলেটি বলল, আঙ্কেল, আমি আর শিলা একই স্কুলে পড়ি। সে আমার থেকে 2 ক্লাস নিচে পড়ে। আর ছাড়াও আঙ্কেল, শিলা আমার খুব একটা ভালো বন্ধু। আচ্ছা বলুন তো আঙ্কেল, ডাক্তার মশাই কি বলেছেন? আর শিলার কি হয়েছে? তখন আমার আব্বু বলল, বাবা তোমার নাম কি? আমি বললাম, আঙ্কেল আমার নাম সাজ্জাদুল ইসলাম সাজু। আমি আপনাদের এলাকারই সন্তান। আমার আব্বুর নাম সাবির মিয়া। গুঞ্জে আমার আব্বুর কাপড়ের ব্যবসা আছে। তখন আঙ্কেল আমাকে বলল, ও তুমি সাবির মিয়ার ছেলে? এসো এসো বাবা বসো। তখন ছেলেটি বলল, আঙ্কেল শিলা কিভাবে অসুস্থ হয়েছে? আর কি সমস্যা? এবার আমাকে একটু খুলে বলুন তো দেখি। তখন আমার আব্বু বলল, বাবা সাজু, আমার মেয়েটাকে যেন হঠাৎ করে কি হয়েছে। ডাক্তার পরীক্ষা করে বলল, মেয়েটার শরীরে নাকি রক্তশূন্যতা দেখা দিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের জরুরি রক্তের প্রয়োজন। এখন কি করি বলো তো বাবা দেখি একটু। আমি বললাম, আঙ্কেল শিলার কি রক্তের প্রয়োজন? তারপর আমার আব্বু একটা রক্তের গ্রুপ তাকে ছেলেটি কি বলল। ছেলেটির বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমার রক্তের গ্রুপ শিলার সাথে মিল আছে। আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারকে বলেন আমার এখান থেকে রক্ত নিয়ে তাকে বাঁচাতে। ছেলেটির কথা শুনে বাবা খুব সাহস পেলেন। খুব তাড়াতাড়ি ডাক্তারকে বললেন, ডাক্তার মশাই, আমি রক্তের সন্ধান পেয়েছি। আপনি ওই ছেলেটির কাছ থেকে খুব দ্রুত রক্ত নিয়ে আমার মেয়েটিকে বাঁচান। তারপর ডাক্তার মশাই ওই ছেলেটির কাছ থেকে রক্ত নিয়ে আমাকে বাঁচালেন। আমি খুব অদ্ভুতভাবে চিন্তা করতে লাগলাম যে কতটুকু মহৎ হলে একটা মানুষ নির্দ্বিধায় একটা মানুষের জন্য রক্ত দিতে পারে। ছেলেটির প্রতি আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যেতে শুরু করলাম। আর মনে মনে আমি খুব অনুশোচনায় ভুগছিলাম। কারণ ছেলেটি 1 মাস 2 মাস নয়, পুরো 2টি বছর আমার পিছনে ঘুরঘুর করেছে। কতই না কষ্ট পেয়েছি, কতই না কষ্ট আমি তাকে দিয়েছি। অথচ ছেলেটি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। যে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি আজকে পেয়েছি। তার জীবনের রক্তবিন্দু দিয়ে সে আমাকে বাঁচিয়েছে। এসব ভাবতে ভাবতে নিজের প্রতি ঘৃণা করতে শুরু করলাম। যে একজন এত ভালো মানুষকে কিভাবে আমি এত কষ্ট দিতে পারলাম। তারপর ছেলেটির প্রতি আমি আস্তে আস্তে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শুরু করলাম। সে আমাকে অনেক ভালোবাসত বিধায় সে আমার জন্য অনেক কিছু করেছিল। একদিন ছেলেটিকে আমার সমস্ত কষ্ট সবকিছু তার কাছে শেয়ার করলাম। বললাম যে, এতদিন আমি তোমাকে যে অভিনয়টা করেছিলাম, সত্যিকার অর্থে আমার তেমন কোনো ভালোবাসার মানুষ ছিল না। আপনি বড়লোকের ছেলে, যে জন্য আপনাকে আমি সব সময় ইগনোর করতাম। সব সময় আমি তোমার কাছ থেকে দূরে থাকতাম। কারণ বড়লোকের ছেলেরা ভালো হয় না। আমার এক বান্ধবী বড়লোকের ছেলের সাথে প্রেম করত। তারপর তার সর্বনাশ করে চলে গিয়েছে। সেই থেকে আমার সমস্ত বড়লোকের ছেলেদের প্রতি ঘৃণা জন্মেছে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে সমস্ত বড়লোকের ছেলেরাই খারাপ হয় না। কিছু কিছু বড়লোকের ছেলেরা অনেক ভালো হয়, যার বাস্তব উদাহরণ আপনি নিজে। আপনাকে ভালোবাসতে আমার আর কোনো আপত্তি নেই। সে আমার ভালোবাসা পেয়ে মনে হলো স্বর্গ হাতে পেয়েছে। সে খুব উৎফুল্লিত হয়ে তার আবেগ প্রকাশ করতে লাগল। এভাবে তার সাথে আমার প্রেম শুরু হয়ে গেল। বন্ধুরা, প্রেমের রাগ, অভিমান, আবেগ, ভালোবাসা সবকিছুই থাকে আবেগের বশে। সে একদিন বায়না ধরে বসল আমাকে নিয়ে ময়নামতি ঘুরতে যাবে। ময়নামতির কথা শুনে
আমার মনটা যেন ভাল হয়ে গেল। শুনেছি ময়নামতি অনেক সুন্দর একটি জায়গা। সেখানে নাকি দেখার মতো অনেক কিছুই আছে। আর তাছাড়াও সে তো আমার বিশ্বস্ত লোক। সে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। তার সাথে গেলে আমার কোনো সমস্যা বলে মনে করছি না। জীবনে চলার পথে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয়। তাই তাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। পরের দিন সে আর আমি ময়নামতির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে হচ্ছিল স্বামী স্ত্রী, কিন্তু প্রকৃতপক্ষে প্রেমিক যুগল। অবশ্যই তার সাথে ঘুরতে গিয়ে আমার খুব ভালোই লেগেছিল। মনটাকে ফুরফুরা মনে হয়েছিল। আর আমারও মাত্র উঠতি বয়স, যে বয়সে মনের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু হয়। আর তাছাড়াও পাশে একজন রোমান্টিক ছেলে পেয়ে জীবনটাকে যেন রঙিন মনে হচ্ছে। আবেগের ছোঁয়ায় মাঝে মধ্যে কল্পনাতে হারিয়ে যাই ভিন্ন এক জগতে। এক পর্যায়ে আমরা ময়নামতি গিয়ে হাজির হলাম। ময়নামতি গিয়ে আমরা একটি বিলাসবহুল হোটেলে উঠলাম। আবাসিক হোটেল। সুন্দর পরিবেশ ছিল, দেখার মতো। জীবনের প্রথম আবাসিক হোটেলে রাত্রিযাপনের অভিজ্ঞতা। খুব ভালোই লাগছিল আমার। মনটা খুব ভালো ছিল। আর সেই সাথে আমার প্রেমিক সাজ্জাদুর রহমান সাজু। আমি তাকে সাজু বলেই ডাকি। সেও আমাকে পেয়ে অনেক রোমান্টিক হয়ে ওঠার চেষ্টা করল। তার মনটা ফুরফুরা। মাঝে মধ্যেই বিভিন্ন রকম রোমান্টিক গান গাইত। মুখের মধ্যে তার কতই না মিষ্টি হাসি। কারণ এই প্রথম সে জীবনে আমাকে এত কাছে পেতে চলেছে। আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে তখন যে চোখ লেগে যায় বুঝতে পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম সে আমাকে শিহরিত করার চেষ্টা করছে। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম, তাকে কিছুই বলি নাই। সে আমাকে আস্তে আস্তে এমন অবস্থা করেছিল। কিছুক্ষণ পর আমি নিজেই বেপরোয়া হয়ে গেলাম। তখন আমিও ভিন্ন কিছুর ইমেজ পাওয়ার চেষ্টা করছিলাম। তাকে আরও বেশি কাছে পাওয়ার চেষ্টা করছিলাম। মনের আবেগ পরিপূর্ণ ছড়িয়ে চিঠিয়ে যেন আগুন হয়ে গিয়েছিল দুটি হৃদয়। এইভাবে চলতে থাকে প্রায় আমাদের দীর্ঘক্ষণ প্রয়াস। তারপর সে যখন আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে তখন আমি খুব ভয় পেয়ে যাই, কারণ তারটা অনেক অনেক একেবারে হেব্বি। সে যখন কিঞ্চিত পরিমাণ চেষ্টা করেছিল আমি তাকে কঠোরভাবে নিষেধ করেছিলাম। তারপরও সে আমাকে কোনোভাবেই ছাড় দেয় নাই, কারণ তখন সম্পূর্ণ আবেগ কাজ করেছিল উভয়ের মধ্যে। তারপর বন্ধুরা, সে যখন পরিপূর্ণ আমাকে নিয়ন্ত্রণ এনেছিল আমার কাছে মনে হয়েছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। যদিও প্রথম প্রথম অনেকটাই কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে আসল স্বাদ পেয়েছিলাম, যে স্বাদ হয়তো পৃথিবীতে খুব কমই হয়ে থাকে। সৃষ্টি জগতে কবি সাহিত্যিকেরা বলেন এটাই নাকি বিধাতার দেওয়া শ্রেষ্ঠ অমৃত, যার কারণে যুগ যুগ ধরে প্রেমিক যুগল তীর্থের কাকের মত হাহাকার হয়ে হাজার হাজার প্রহর গুনতে থাকে। বন্ধুরা, আমাদের অবস্থাও ঠিক তাই হয়েছিল। এর কিছুদিন পরেই আমার আর ওর সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমরা প্রতিদিনই আমাদের হ্যাপি মুহূর্ত কাটাতাম। বন্ধুরা, এখন আমরা খুব ভালোই আছি, খুব সুখে আছি। তোমরা সকলেই আমাদের জন্য দোয়া করবা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এত রাতে কুনাল চাচা কোথায় যাচ্ছেন তা জানার জন্য আমার কৌতূহল বাড়ছিল। তাই আমি নিজেও ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম চাচা আমার মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। ভেতরে কি ঘটছে সেটা জানতে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি ধীরে ধীরে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি অল্প খোলা ছিল, আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। মা তখন কাকুর সাথে বসে কথা বলছিলেন। মনে হচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। কিন্তু সেই দৃশ্য দেখে আমার মনে এক ধরনের অস্বস্তি হল, যেন কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটছে। আমি দ্রুত ঘরে ফিরে এলাম, আর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল।
বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমার মা ছিলেন অনেক সুন্দর। গায়ের রং ছিল ফর্সা আর একটু স্বাস্থ্যবান। তিনি সব সময় পরিবারের জন্যে কঠোর পরিশ্রম করতেন, তাই তার শরীর এখনও বয়সের ছাপ পড়েনি। তাই তাকে দেখতে এখনও কম বয়সী মনে হতো। এই বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছিলেন। তারপরেও জানি না তিনি কিভাবে এতটা দিন একাই কাটিয়েছিল। আমরা গরিব বলে গ্রামের লোকেরা সব সময় মাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে তার কাছে আসতে চাইত। কিন্তু মা তখন কাউকে পাত্তা দিত না। কারণ বাবা মারা যাওয়ার পর মা মনে মনে একজনকে ভালোবাসত। তা কখনো আমাকেও জানায়নি। আমার নাম তানিয়া, এবং আজ আমি আপনাদের শোনাব আমার জীবনের সেই সময়ের কথা, যখন আমার বয়স ছিল প্রায় 16 বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে ফেলেছিলাম, আর তারপর থেকে মাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র আশ্রয়। আমাদের কোনো বড় জমি বা সম্পত্তি ছিল না, শুধু মায়ের কঠোর পরিশ্রম আর ছোটখাটো কিছু কাজের মাধ্যমে আমাদের দিন চলত। আমরা ছোট্ট একটি গ্রামে বাস করতাম। বাবার চলে যাওয়ার পর মা একা হাতে আমাদের সংসার সামলাতেন এবং নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যের বাড়িতেও কাজ শুরু করেছিলেন। আমার মা ছিলেন অনেক সুন্দর এবং অনেক ভালো চরিত্রের অধিকারী। মা গ্রামে অনেকের বাড়িতে কাপড় ধোয়া, বাসন মাজা ও ঘর পরিষ্কার করার কাজ করতেন। আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই ৫ম শ্রেণী পর্যন্ত পড়ার পর মা আমাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিলেন এবং আমার দায়িত্ব হয়ে গেল মায়ের কাজে সাহায্য করা। মা যেখানে যেখানে কাজ করতেন আমিও সেখানে তার সাথে যেতাম। আমি সবসময় মায়ের পাশে থেকে ঘরের কাজগুলো করতাম এবং তাকে সাহায্য করতাম। মা ছিলেন খুবই সৎ এবং পরিশ্রমী। তিনি কখনো অন্য কারো প্রতি অন্যায় আচরণ করতেন না। মা বেশি কথা বলতেন না, চুপচাপ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন। আমাদের পরিবারের আর্থিক অবস্থা দেখে গ্রামের অনেকেই মাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। মাকে তারা অনেক ধরনের লোভ দেখাত। তাদের ধারণা ছিল যে আমরা গরিব বলে হয়তো মা তাদের কথায় বিভ্রান্ত হতে পারেন। যেসব বাড়িতে মা কাজ করতেন সেখানকার কিছু পুরুষ ও ছেলেরা তাকে ভুল পথে চালিত করার চেষ্টা করত। কিন্তু মা কখনোই তাদের কোনো প্রস্তাবকে গুরুত্ব দেননি। গ্রামের কিছু প্রভাবশালী লোক ও দুষ্ট প্রকৃতির মানুষও মাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। তারা মায়ের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছিল, কিন্তু মা কখনো তাদের কথায় কর্ণপাত করেননি। মায়ের মন সবসময় আমার এবং আমাদের সংসারের অবস্থার দিকেই নিবদ্ধ ছিল। তিনি কখনো পিছন ফিরে তাকাতেন না এবং তার সততা ও কঠোর মনোবলের জন্য আমি সবসময় তার প্রতি গর্বিত ছিলাম। একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি একজন নেতা ছিলেন, সরাসরি মায়ের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। তিনি মাকে বলেছিলেন, তোমার পরিস্থিতি দেখে আমার খারাপ লাগে। তুমি যদি চাও তাহলে তোমার এবং তোমার মেয়ের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। শুধু আমার কথাটি মেনে নাও। মা তার কথা শুনে সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার নিজের পরিশ্রমের উপর বিশ্বাস আছে, আমি কারো দয়া চাই না। এক রাতে, রাতের খাবার খেয়ে আমরা যখন ঘুমাতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমাদের দরজায় টোকা পড়ল। মা আমাকে বললেন, দেখো তো, এত রাতে কে এসেছে। মা তখন নিজের ঘরে বিছানা পাততে চলে গেলেন। আমি দরজা খুললাম এবং দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি ভালো পোশাক পরা এবং বয়স আনুমানিক ৪০ বছর হবে। আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে কি দরকার? লোকটি হেসে উত্তর দিল, তানিয়া। তার মুখে আমার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি কে? এর আগেই কিছু বোঝার চেষ্টা করছিলাম, তখন সেই লোকটি হঠাৎ আমাকে তার কাঁধে তুলে নিল এবং হাসতে হাসতে বলল, আমি তোমার চাচার মতো, তোমার বাবার পুরনো বন্ধু, কুনাল বাবু। তার কথা শুনে মা দ্রুত বাইরে এলেন। মা এবং কুনাল চাচা একে অপরকে দেখে যেন অতীতে ফিরে গেলেন। তাদের চোখে পুরনো দিনের স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। প্রায় ২-৩ মিনিট তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন, যেন চারপাশের কিছুই তাদের মনে নেই। এই দৃশ্য দেখে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম এবং বললাম, মা, একে? আমার কথা শুনে তারা বাস্তবে ফিরে এলেন। কুনাল চাচা তখন আমাকে মাটিতে নামিয়ে দিলেন। আমি মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত আনন্দের ঝিলিক ছিল। মা বললেন, এ হলেন তোমার কুনাল চাচা, তোমার বাবার পুরনো বন্ধু। কুনাল চাচাকে প্রণাম করো। আমি তাকে প্রণাম করলাম এবং কুনাল চাচা আমাদের ঘরে প্রবেশ করলেন। তিনি ঘরে ঢোকার পর যেন বাড়ির পরিবেশটা একটু পরিবর্তন হয়ে গেল। কুনাল চাচা মায়ের কাঁধে হাত রাখলেন।
আর মা একটু লজ্জায় হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম, আমরা তো সবে রাতের খাবার খেয়েছি, তবে মা আবার কার জন্য রান্না করছেন? আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কার জন্য রান্না করছ? মা হালকা হেসে বললেন, তোমার কুনাল চাচার জন্য, তিনি অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন। নিশ্চয়ই ক্ষুধার্ত, আমি বললাম, কিন্তু মা, যদি উনি বাবার পুরনো বন্ধু হন, তবে এতদিন কোথায় ছিলেন, আর হঠাৎ এখন কেন এখানে এলেন? মা একটু গম্ভীর মুখে উত্তর দিলেন, উনিও আমাদের গ্রামেরই মানুষ ছিলেন, তখন তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যখন তোমার বাবা বাড়িতে থাকতেন না, তখন উনি আমাকে সাহায্য করতেন। খুব ভালো মনের মানুষ ছিলেন। আমরা একসাথে অনেক মজা করতাম। তোমার জন্মের পর উনি বিদেশ চলে গিয়েছিলেন। মায়ের কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। কুনাল চাচা এত বছর পর হঠাৎ কেন ফিরে এলেন, তা নিয়ে আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক ছিল? সেই রাতে কুনাল চাচার বিষয়ে মায়ের সাথে কথা বলার পর আমি তার সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠলাম। এত সবকিছু হঠাৎ ঘটে যাওয়া আমার বোধগম্যতার বাইরে ছিল। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। মা বললেন, জীবন মাঝে মাঝে আমাদের সামনে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যা আমরা কখনো ভোলার চেষ্টা করলেও ভুলতে পারি না। মা বললেন, দেখো, কুনাল চাচা এখন একা থাকেন, তার জীবনে আর কেউ নেই। এখন আমরা ছাড়া তার আর কে আছে? মায়ের কথাগুলো যেন আমার মনে নানা প্রশ্নের ঝড় তুলল। তিনি বললেন, কাল সকালে উনি নিজের বাড়িতে ফিরে যাবেন। মায়ের কথা শুনে আমি ভাবছিলাম, কুনাল চাচার এই হঠাৎ আশাটা আমাদের জীবনে কী পরিবর্তন আনতে পারে। তার আশাতে মা অনেক খুশি ছিলেন। কুনাল চাচা আসার পর থেকেই তিনি সব সময় মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিলেন। বিভিন্নভাবে মাকে হাসানোর চেষ্টা করছিলেন। মাঝে মাঝে চাচা মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন। আর আমার মাও তাকে দেখে হাসতেন, কিন্তু বুঝতে দিতেন না। মা বললেন, এখন তুমি নিজের ঘরে যাও এবং খাবার প্রস্তুত হওয়া পর্যন্ত তোমার কুনাল চাচার সাথে কিছুক্ষণ গল্প করো। আমি মায়ের কথা মেনে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কুনাল চাচা তার সব জিনিসপত্র আমার ঘরের এক কোণা রেখেছিলেন। তিনি মাটিতে বসে হুক্কা টানছিলেন। আমি তার পাশে যেতেই তিনি হাসিমুখে আমার সাথে কথা বলতে শুরু করলেন। তার কথায় জানতে পারলাম যে বিদেশে তার একটি বড় রেস্টুরেন্ট ছিল, যেখানে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন। কিন্তু সম্প্রতি তার গ্রামের প্রতি টান অনুভব হওয়ায় তিনি সেই রেস্টুরেন্টটি বিক্রি করে দিয়েছেন এবং স্থায়ীভাবে গ্রামে ফিরে এসেছেন। তিনি বললেন, আমি নিজের সাফল্যকে পিছনে ফেলে গ্রামে ফিরে আসা এক বড় সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে তিনি বললেন, তুমি আমাকে কুনাল চাচা বলে ডেকো না, শুধু কুনাল বললেই হবে। তার এই কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম হয়তো তিনি আমাদের আরও কাছাকাছি হতে চাচ্ছেন। এটি কুনাল চাচার স্বভাব ছিল। কিছুক্ষণ পর মা আমার ঘরে এসে বললেন, কুনাল, খাবার তৈরি আছে, চলো এখন খেতে বসো। মা তাকে রান্নাঘরে নিয়ে গেলেন, আর আমিও তাদের সাথে রান্নাঘরে গেলাম। মা কুনাল চাচার জন্য থালায় খাবার পরিবেশন করলেন। কাকা খুব আনন্দের সাথে পেট ভরে খেয়ে নিলেন, তারপর ক্লান্তি মেটাতে একটা বড় হাই তুললেন। কুনাল চাচা হাসতে হাসতে মাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য এত কিছু করছ, এতে ক্লান্ত হয়ে পড়নি তো? মা হালকা হেসে বললেন, আমি কখনোই ক্লান্ত হইনি এবং এখনও ক্লান্ত হব না। মায়ের এই কথা শুনে তার শক্তি আর দৃঢ়তার প্রতি আমার মনের ভেতর গভীর শ্রদ্ধা অনুভব হল। কুনাল চাচা হেসে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মা তখন আমাকে বললেন, তুমি এখন নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কুনাল চাচাও তোমার ঘরেই থাকবেন। আমি মায়ের কথা শুনে নিজের ঘরে চলে গেলাম। কুনাল চাচা তখনও হুক্কা টানছিলেন। আমি বিছানা পেতে নিলাম এবং কুনাল চাচার জন্যও পাশে আরেকটি বিছানা পেতে দিলাম। তারপর নিজের বিছানায় শুয়ে পড়লাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর কুনাল চাচা উঠে দরজা বন্ধ করে দিলেন এবং ঘরের লাইট নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। আমি তখন গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম কুনাল চাচা তার বিছানা থেকে উঠে ঘরের বাইরে চলে যাচ্ছেন। কেন জানি না, কিন্তু এই দৃশ্য দেখে আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি হল। আমার মনে কৌতূহল জন্মাল যে এত রাতে কুনাল চাচা কোথায় যাচ্ছেন। এটি জানার জন্য আমি নিজেও ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম কুনাল চাচা মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার কৌতূহল আরও বেড়ে গেল, তিনি কেন মায়ের ঘরে যাচ্ছেন। আমি আস্তে আস্তে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি খোলা ছিল, আর আমি জানালার ফাঁক দিয়ে ভেতরে উকি দিতে শুরু করলাম। মা তখন নিজের বিছানায় কুনাল চাচাকে বসিয়ে গল্প করছেন। সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি দেখছি।
আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম এবং ভাবতে লাগলাম, আমি কি এখানে থাকা ঠিক করছি? আমার মন ধীরে ধীরে ভারী হয়ে আসতে লাগল, আর সেই কারণে আমি ফিরে এসে আমার ঘরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার চোখ পড়ল কুণাল চাচার বিছানার দিকে। কিন্তু তিনি সেখানে ছিলেন না। তখন রাতের ঘটনাগুলো আমার মনে পড়তে শুরু করল, আর মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। আমি তাড়াতাড়ি উঠে বাইরে এলাম। মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু জানালাটি খোলা ছিল। আমি সেই জায়গাতেই বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে আমার মনে হল যে আমি দরজার লক খোলার আওয়াজ শুনতে পেলাম, আর কৌতূহলবশত তাকিয়ে দেখলাম কুণাল চাচা মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। তার পরপরই মা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে সোজা বাথরুমের দিকে ছুটে গেলেন। কিছুক্ষণ পর মা আমাকে ডাকলেন এবং বললেন, আমি গোসল সেরে তৈরি হচ্ছি। এরপর আমি উঠে কুণাল চাচার দিকে তাকালাম, দেখলাম তিনি তখনও ঘুমাচ্ছেন। আমি বাথরুমে গিয়ে গোসল সেরে তৈরি হয়ে নিলাম এবং তারপর রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না করছেন এবং তিনি খুব আনন্দিত দেখাচ্ছিলেন। তার মুখে এক ধরনের সতেজতা আর অন্যরকম উচ্ছ্বাস ছিল, যা বাবা মারা যাওয়ার পর থেকে আমি মাকে এই রকম হাসতে দেখিনি। আমি মাকে বললাম, মা, তুমি আজ খুব খুশি মনে হচ্ছে। মা মুচকি হেসে বললেন, হ্যাঁ, আজ সত্যিই খুব ভালো একটা দিন। আমি মায়ের সাথে মিলে রান্নার কাজে হাত লাগালাম। আমরা একসাথে রুটি এবং তরকারি তৈরি করলাম। কিছুক্ষণ পর রান্না শেষ হলে মা কুণাল চাচাকে ডেকে বললেন, কুণাল, তাড়াতাড়ি আসো, খাবার তৈরি হয়ে গেছে। কুণাল চাচা তৎক্ষণাৎ উঠে বললেন, আসছি, এবং রান্নাঘরে চলে এলেন। আমরা তিনজন একসাথে বসে খাবার খেতে লাগলাম। খাওয়ার সময় মা একটু লজ্জিত হয়ে কুণাল চাচার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, আর চাচাও তাকে দেখে হাসছিলেন। টেবিলে বসে কুণাল চাচা বললেন, এই খাবারটা সত্যিই দারুণ হয়েছে, প্রিয়া। তুমি দারুণ রান্না করেছ। মা মৃদু হেসে তার প্রশংসা গ্রহণ করলেন। তারপর চাচা আমার দিকে তাকিয়ে বললেন, তুমিও তো তোমার মাকে সাহায্য করেছ, এজন্য তোমারও ধন্যবাদ। তুমি তো সত্যিই দারুণ মনের মানুষ। সেই সকালে আমাদের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর। আমরা সকলে একসাথে বসে খাওয়ার পর আড্ডা দিলাম, হাসিঠাট্টা করলাম। কুণাল চাচা কথাবার্তা শুনে আমার মনে একটা অন্যরকম শান্তি অনুভূত হচ্ছিল। আমরা তিনজন মিলে খাওয়া শেষে আমি আর মা গ্রামের কাজে বেরিয়ে গেলাম, আর কুণাল চাচা তার বাড়ি ফিরে গেলেন। রাতে আমি আর মা একসাথে বসে খাওয়া শেষ করলাম। তারপর আমি আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। সেই রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ বাথরুমে যেতে হচ্ছিল। আমি বাথরুম থেকে ফেরার সময় লক্ষ্য করলাম মায়ের ঘর থেকে কারো কথা বলার শব্দ আসছে। আমার মনে কৌতূহল হল, মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতরে আলো জ্বলছিল। আমি ভাবলাম, এত রাতে মা কার সাথে কথা বলছেন। এটি জানার জন্য আমি আস্তে করে জানালার পাশে গেলাম এবং উকি দিলাম। দেখলাম মা কারো সাথে ফোনে কথা বলছেন। মা বলছিলেন, কতক্ষণ হলো, আমি তো অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি। তখন কুণাল চাচার কথা শোনা গেল, আমি তো এই গ্রামে একটি রেস্টুরেন্ট খোলার চিন্তা করছি, তাই জমির খোঁজে ব্যস্ত ছিলাম। তবে জমির মালিক অন্য গ্রামে থাকেন, তাই ওনার সাথে দেখা করতে অন্য গ্রামে যেতে হয়েছে। একবার যদি আমাদের দোকানটা খুলে যায়, তখন আর কোনো সমস্যাই থাকবে না। মা বলছিলেন, তুমি গ্রামে রেস্টুরেন্ট খুলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, কিন্তু এখন আমার ছোট্ট একটা অনুরোধ রেখো। কুণাল চাচা হাসতে হাসতে বললেন, তোমার যদি সত্যিই অনুরোধ থাকে, তবে আমার কাছে এসে বলো। এ কথা শুনে মা কুণাল চাচার কাছে গেলেন এবং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হল, যা আগেও কখনো হয়েছিল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল, আর আমার চোখে ঘুম চলে এসেছিল, তাই আমি আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর রান্নাঘরে গিয়ে দেখলাম মা ইতিমধ্যে গোসল সেরে রান্নায় ব্যস্ত ছিলেন। মনে হল কুণাল চাচা সেদিন সকালে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন, আর মা তাই তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিয়েছিলেন। আমি বাথরুমে গিয়ে তৈরি হয়ে রান্নাঘরে ফিরে এলাম। তারপর মায়ের সাথে বসে সকালের খাবার খেলাম। তারপর আমরা দুজনেই গ্রামের কাজে বেরিয়ে পড়লাম। এখন প্রায় প্রতিদিনই কুণাল চাচা রাতে আমাদের বাড়িতে আসতেন এবং মায়ের সাথে সময় কাটাতেন। সারাদিনের কাজের পর আমি এতটাই ক্লান্ত হয়ে যেতাম যে রাত হলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আর তাদের কথোপকথন শুনতে পেতাম না। এক রাতে হঠাৎ তাদের কথাবার্তা শুনতে গিয়ে আমার হাঁচি চলে আসলো, যা আমাকে অবাক করল। এরপর আমি চুপচাপ আমার জায়গায় ফিরে গেলাম। আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে গেলাম এবং বেশ কয়েকবার হাঁচি দিলাম। হাঁচি দিয়ে খুব ক্লান্ত বোধ করছিলাম, তাই ফিরে গিয়ে কারো কথোপকথন শোনার ইচ্ছা হয়নি। ঘুমিয়ে পড়লাম।
কিছুদিন পর গ্রামের একধারে কুণাল চাচা একটি বড় বাড়ি তৈরি করলেন এবং পাশেই একটি দোকান চালু করলেন। সেখানে তিনি একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেন। রেস্টুরেন্টের উদ্বোধনের দিন কুণাল চাচা আমাদের অনেক সুন্দর পোশাক উপহার দিলেন। অনেক বছর পর মা শাড়ি পরলেন এবং তাকে বেশ সুন্দর লাগছিল। রেস্টুরেন্টের উদ্বোধনটা মায়ের হাত দিয়েই হল। সেই দিন থেকেই আমরা কুণাল চাচার বাড়িতে থাকতে শুরু করলাম। মা কুণাল চাচাকে তার জীবনের সঙ্গী হিসেবে মেনে নিলেন এবং সেই অনুযায়ী আচরণ করতে লাগলেন। প্রতিদিনের সকাল, দুপুর, সন্ধ্যা যখনই সময় পেতেন, মা এবং কুণাল চাচা একে অপরের সাথে খুশিমনে সময় কাটাতেন। আমার যখন বিয়ের বয়স হল, কুণাল চাচা আমার বিয়ে তার ভাগ্নের সাথে ঠিক করলেন। বিয়ের পরেও আমাদের নিজেদের বাড়িতে রাখলেন, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। তাই আমার স্বামীকেই তিনি তার নিজের ছেলের মতো করে দেখতেন এবং আমাদের সাথে একত্রে সুখে দিন কাটাতেন। আমাদের জীবনে ভালো সময় ও সকল সুবিধা ছিল এবং এর পেছনে আমার মা ও কুণাল চাচার অবদান ছিল। কুণাল চাচা আমার বিয়েটা তার বোনের ছেলে সুনীলের সাথে খুব ধুমধামের সাথে করিয়েছিলেন। বিয়ের কয়েকদিন পর, যখন ধীরে ধীরে সংসারের জীবন স্বাভাবিক হয়ে উঠল, একদিন কুণাল চাচা এবং আমার মা প্রিয়া আমাদের দুজনকে নিয়ে বিশেষ কিছু শোনানোর জন্য বসালেন। কুণাল চাচা বললেন, মেয়ে, আমি আর তোমার মা অনেক ভেবে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই আমাদের সম্পর্ককে একটি নাম দিই। এখন সেই সময় এসেছে। আমি আর আমার স্বামী কিছুটা অবাক হলাম। তিনি আরও বললেন, তোমার মা প্রিয়া এবং আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম এবং এখন আমরা চাই সমাজও আমাদের সম্পর্ককে মেনে নিক। মায়ের চোখে এক বিশেষ উজ্জ্বলতা ছিল এবং কুণাল চাচার মুখে ছিল প্রশান্তির হাসি। এই সিদ্ধান্তটা আমাদের জন্য হঠাৎ মনে হলেও মায়ের চোখে আমি সত্যিকারের আনন্দ দেখেছি। মা এবং কুণাল চাচার বিয়ের কথা শুনে মনে হলো আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়েছে। কয়েকদিন পর কুণাল চাচা আর মা খুব সাধারণভাবে বিয়ে করলেন, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের লোকেরা ছিল। এই বিয়ের পর আমাদের সম্পর্কগুলো আরও দৃঢ় হয়ে উঠল এবং আমাদের পরিবারে এক নতুন শুরু হল। সময় এগিয়ে চলল আর কুণাল চাচার রেস্টুরেন্টের ব্যবসা ক্রমশ সাফল্যের মুখ দেখল। মা কুণাল চাচার সাথে খুবই সুখী ছিলেন এবং তারা দুজনে একে অপরের পাশে থেকে সবকিছু সামলাচ্ছিলেন। আমার বিয়ের কিছুদিন পরই জানতে পারলাম আমি মা হতে চলেছি। এই খবর শুনে মা এবং কুণাল চাচা আনন্দে উদ্বেলিত হলেন। তারা আমার এবং আমার স্বামীর জন্য একটি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করলেন, যাতে আমাদের সন্তানের আগমন সঠিক পরিবেশে হতে পারে। এখন মা কুণাল চাচার স্ত্রী হিসেবে ঘর ও ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন এবং আগের থেকে অনেক বেশি সুখী দেখাচ্ছিলেন। অন্যদিকে কুণাল চাচা আমার স্বামীকে রেস্টুরেন্টের কাজে অন্তর্ভুক্ত করলেন, যাতে ভবিষ্যতে সে রেস্টুরেন্টের দায়িত্ব নিতে পারে। আমাদের পরিবারের সুখ যেন ক্রমেই বাড়ছিল। কয়েক মাস পর আমার ছেলে জন্ম নিল। তখন কুণাল চাচা এবং মায়ের আনন্দের সীমা ছিল না। তারা আমার ছেলেকে নিজেদের সন্তান মনে করতে শুরু করলেন। কুণাল চাচা তো বলেই দিলেন যে আমার ছেলেকেই তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করবেন। এই কথা শুনে আমার স্বামীও খুব খুশি হয়েছিল, কারণ কুণাল চাচা আমাদের পুরোপুরি তাদের পরিবার হিসেবে মেনে নিয়েছিলেন। আমাদের জীবন এখন সুন্দরভাবে চলছিল। আমরা একসঙ্গে উৎসব পালন করতাম, হাসিখুশিতে মেতে থাকতাম, আর আমাদের পরিবারটি গ্রামের সবার কাছে একটি আদর্শ হয়ে উঠেছিল। মা কুণাল চাচার সাথে ঘর এবং ব্যবসার সমস্ত দায়িত্ব ভাগাভাগি করতেন, আর আমি আমার সন্তান ও স্বামীকে নিয়ে সুখী জীবনযাপন করছিলাম। একদিন কুণাল চাচা সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রামের মধ্যে আরেকটি দোকান খোলার পরিকল্পনা করবেন, যাতে রেস্টুরেন্টের ব্যবসা আরও বড় আকারে প্রসারিত হতে পারে। আমার স্বামীও এই কাজে তাকে সাহায্য করলেন এবং ধীরে ধীরে আমাদের পরিবার সফল ও সমৃদ্ধশালী হয়ে উঠল। মায়ের মুখে সবসময় এক ধরনের প্রশান্তির হাসি থাকত, যেন তিনি জীবনের সমস্ত সুখ অর্জন করেছেন। সময়ের সাথে সাথে মা এবং কুণাল চাচা বয়সের ভারে নত হতে থাকলেন, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া ঠিক আগের মতোই ছিল। আমি এবং আমার স্বামী কুণাল চাচার কাছ থেকে সব সময় ভালো পরামর্শ ও সহায়তা পেতাম, আর এই পরিবারের শক্ত ভিতটি আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলেছিল। কুণাল চাচার রেস্টুরেন্ট এখন আমার স্বামী সামলাচ্ছিলেন, আর আমাদের ছেলে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। আমরা একসাথে একটি ভালোবাসায় ভরা, সঠিক মূল্যবোধের পরিবার হিসেবে জীবন কাটাচ্ছিলাম। আমাদের জীবনে ভালোবাসা, সম্মান এবং একে অপরের যত্ন নেওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশেষে মা এবং কুণাল চাচা দীর্ঘ সুখী জীবন কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন এবং সেই সময়ও তারা একে অপরের পাশে ছিলেন।
তাদের স্মৃতিগুলো আমরা সযত্নে রক্ষা করে রেখেছি এবং তাদের দেওয়া মূল্যবোধ, শিক্ষা ও ভালোবাসা আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেছি। তাদের চলে যাওয়ার পর আমরা তাদের নাম এবং স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে থাকলাম, যাতে তাদের সৃষ্টির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকে। এই গল্পে এমন অনেক মূল্যবান শিক্ষা লুকিয়ে আছে, যা আমাদের জীবনের কঠিন সময়ে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা দেয়া। প্রথমত, তানিয়ার মা তার স্বামীর মৃত্যুর পরেও একা হাতে পরিবারকে লালনপালন করেছেন। এই কঠিন পরিস্থিতিতে তার দৃঢ়তা ও পরিশ্রম আমাদের শেখায় যে, জীবনের চ্যালেঞ্জের সামনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের মনোবল দৃঢ় রাখতে হবে এবং সব বাধা অতিক্রমের চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, তানিয়ার মা বিভিন্ন বাড়িতে কাজ করে তাদের সংসার চালিয়েছেন। এটি আমাদের বোঝায় যে পরিশ্রম ও সততার মাধ্যমে করা কাজ কখনো বিফলে যায় না। যখন আমরা আমাদের কাজের প্রতি নিষ্ঠাবান থাকি, তখন সফলতা অবশ্যই আসে। এছাড়াও তানিয়ার মা কখনো তার আত্মসম্মানকে ভুলে যাননি। যখন কিছু মানুষ তাকে হেয় করার চেষ্টা করেছিল, তখনও তিনি নিজের সম্মান বজায় রেখেছিলেন। এটি আমাদের শেখায় যে আত্মসম্মান অত্যন্ত মূল্যবান এবং আমাদের কখনো কারও চাপের সামনে মাথা নত করা উচিত নয়। গল্পটিতে ইতিবাচকতা এবং পারস্পরিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যখন কুনাল চাচা পরিবারের সাহায্যে এগিয়ে আসেন, তখন এটি আমাদের শেখায় যে জীবনে যে কোনো সময় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কঠিন সময়েও আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত এবং কখনো আশা ছাড়বেন না। গল্পটি সমাজের কিছু কঠিন সত্য প্রকাশ করে। মায়ের প্রতি স্থানীয় নেতাদের এবং দুষ্কৃতীদের আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমাজে সততা এবং সঠিক আচরণ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত, যখন কুনাল চাচার সাহায্যের হাত বাড়িয়ে দেন, তখন এটি তানিয়া এবং তার মায়ের জন্য নতুন আশার আলো হয়ে ওঠে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন সময়েও কখনো আশা ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সহায়তা যে কোনো সময় আসতে পারে। তানিয়ার গল্প থেকে আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এই গল্পটি আমাদের অনুপ্রেরণা দেয় কিভাবে আমরা প্রতিকূলতাগুলির মুখোমুখি হতে পারি এবং আমাদের নীতিগুলিকে ধরে রাখতে পারি। জীবনে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এবং প্রতিটি চ্যালেঞ্জ থেকে শেখার মানসিকতা বজায় রাখা উচিত। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। রিয়াজ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল। আমরা একসাথে অনেকক্ষণ। আমার নাম লিজা, আর আমি আমার খালাতো ভাই রিয়াজের গল্প বলতে যাচ্ছি। ছোটবেলা থেকেই আমরা খুব কাছের ছিলাম। একসাথে খেলা করা, গল্প করা আমাদের প্রতিদিনের জীবনের অংশ ছিল। আমার ভাই হলেও রিয়াজের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে। এক সময় আমরা প্রায় খালার বাড়িতে দেখা করতাম। সেখানে উঠানে আমরা খেলতাম, কথা বলতাম আর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। ছোটবেলা থেকেই রিয়াজ একটু শান্ত, গভীর চিন্তার মানুষ ছিল, আর আমি ছিলাম একটু চঞ্চল, প্রাণবন্ত। একদিন দুপুর বেলায় সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি আর রিয়াজ একসাথে ছাদে উঠলাম। আমি বললাম, আচ্ছা রিয়াজ, তুমি কি কখনো ভেবেছ আমরা কেমন হব বড় হয়ে? রিয়াজ একটু হেসে বলল, হয়তো আমরা তখনও এমনই থাকব, একে অপরের পাশে। আমার চোখে তখন স্বপ্ন দেখছিলাম বছর বছর গড়াতে থাকে আর আমাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। কিন্তু আস্তে আস্তে আমার মনে এক নতুন অনুভূতির জন্ম নিতে থাকে। রিয়াজও বুঝতে পারে যে তার হৃদয়ে আমার জন্য এক বিশেষ স্থান আছে। এক সন্ধ্যায়, যখন সূর্য ডুবছিল, আমরা গাছের ছায়ায় হাঁটছিলাম। আমি হঠাৎ থেমে গিয়ে বললাম, রিয়াজ, আমি কি তোমাকে কিছু বলবো? রিয়াজ তাকিয়ে থাকল আমার চোখের দিকে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমি জানি না এটা কি, কিন্তু আমি মনে করি আমি তোমাকে ভালোবাসি। রিয়াজের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বলল, লিজা, আমি অনেকদিন ধরেই তোমাকে এটা বলতে চেয়েছি। আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসা এখন গোপন, কারণ আমরা জানি পরিবারের সবাই এটা মেনে নেবে না। তাই আমরা চুপি চুপি দেখা করতে শুরু করলাম। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি জানালার পাশ দিয়ে বেরিয়ে আসলাম। রিয়াজ বাইরে অপেক্ষা করছিল। আমরা চলে গেলাম নদীর ধারে। সেখানে বসে আমরা অনেকক্ষণ কথা বললাম, স্বপ্ন দেখলাম আর একে অপরের উপস্থিতি উপভোগ করলাম। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত, আমি আমার রুম থেকে বেরিয়ে এসে রিয়াজের রুমে যেতাম।
আমরা মৃদু আলোতে কথা বলতাম, বই পড়তাম, কখনো একে অপরের চোখে চোখ রাখতাম। আমি রিয়াজের কাঁধে মাথা রেখে বলতাম, তুমি জানো, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। রিয়াজ মুচকি হেসে বলতো, তুমি আর আমি, লিজা, আমরা একসাথে সবকিছু পারব। এক বিকেলে বাড়ির সবাই বাইরে গিয়েছে। আমি আর রিয়াজ একসাথে বাড়িতে। আমি রান্নাঘরে কিছু বানাচ্ছিলাম। রিয়াজ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল। আমরা একসাথে অনেকক্ষণ কথা বললাম, হাসলাম, আর একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠলাম। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আমি জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। রিয়াজ অপেক্ষা করছিল। আমরা চুপি চুপি বাগানে গিয়ে বসলাম। রিয়াজ আমার হাত ধরে বলল, তুমি জানো লিজা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি মৃদু হাসি দিয়ে বললাম, তুমিও আমার জন্য। তাই রাত গভীর হলে আমি আমার ঘরের জানালা দিয়ে বেরিয়ে এসে রিয়াজের রুমে যেতাম। রিয়াজ জানালার পাশে দাঁড়িয়ে থাকত, আমার অপেক্ষায় ছিল। আমি তার কাছে গিয়ে দাঁড়াতাম। আমরা একে অপরকে দেখে মুচকি হাসতাম। আমি বললাম, রিয়াজ, আমরা কি এভাবে কতদিন থাকতে পারবো? রিয়াজ গভীরভাবে তাকিয়ে বলল, আমরা একে অপরকে ভালোবাসি, এটা সবচেয়ে বড় কথা। তারা একে অপরের খুব কাছে এসে দাঁড়াত। রিয়াজ আমার চুলে হাত বুলাত। আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করতাম। আমরা তখন অনেকক্ষণ কথা বলতো, নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকত, আমি আর রিয়াজ একসাথে বসে থাকতাম। রিয়াজ আমার হাত ধরে বলতো, তুমি জানো লিজা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি চোখে পানি নিয়ে বলতাম, আমিও না রিয়াজ। তারা একে অপরের খুব কাছে এসে দাঁড়াত। রিয়াজ আমার চুলে হাত বুলাত। আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করত। তখন অনেকক্ষণ কথা হতো, ভালোবাসা প্রকাশ করা হতো, নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম। একদিন আমরা ছাদে বসেছিলাম। রাতের আকাশে তারা ঝিকিমিকি করছিল। আমি বললাম, রিয়াজ, আমরা কি একসাথে এই তারার নিচে সারা জীবন কাটাতে পারবো? রিয়াজ আমার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমরা পারবো। আমরা সবকিছু পারবো। আমাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা অনেক ঝুঁকি নিয়েছিল। আমার বাড়ির পিছনের বাগানে এক জায়গা খুঁজে পেয়েছিল, যেখানে আমরা একে অপরের সাথে সময় কাটাতাম। একদিন আমি সেখানে গিয়ে বসেছিলাম। রিয়াজ আসার পর আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। আমি বললাম, এখানে আমরা সবসময় আসতে পারি, কেউ জানতে পারবে না। রিয়াজ বলল, এই জায়গা আমাদের নিজেদের, শুধু আমাদের। আমরা একে অপরের প্রতি অসীম বিশ্বাস ও ভালোবাসা অনুভব করত। আমি বলতাম, তুমি আমার জন্য সবকিছু রিয়াজ। রিয়াজ মৃদু হেসে বলতো, তুমিও আমার জন্য সবকিছু শুভ্রা। তাদের ভালোবাসা একে অপরকে শক্তি দিত, সাহস দিত। আমি বলতাম, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি জানি তুমি আমার পাশে থাকবে। রিয়াজ বলতো, আমরা সবকিছু পারবো শুভ্রা। আমরা একে অপরের পাশে সবসময় থাকব। আমরা একসাথে অনেক সময় কাটাতাম। রিয়াজ বলল, শুভ্রা, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। শুভ্রা মৃদু হেসে বলল, আমিও রিয়াজ। আমরা সবসময় একসাথে থাকব। আমরা একে অপরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। আমি বলতাম, আমি চাই আমরা একসাথে সবকিছু করব। রিয়াজ বলতো, আমরাও তাই করব। আমরা একে অপরকে ভালোবাসি। আর এটাই সবচেয়ে বড় কথা, আমাদের গোপন সম্পর্ক একদিন ধরা পড়ে যায়। পরিবারের সবাই প্রথমে আশ্চর্য হয়, কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারে আমার আর রিয়াজের ভালোবাসা কতটা গভীর। শেষ পর্যন্ত পরিবারের সবাই তাদের মেনে নেয় আর তাদের সম্পর্কের প্রতি সম্মান জানায়। আমি আর রিয়াজের প্রেম কাহিনী প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। তারা একে অপরের সাথে আজও সুখে আছে, আর তাদের গল্প সকলের মনে এক গোপন প্রেমের স্মৃতি হয়ে থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।